আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছো তোমরা। আজকে তোমাদের গণিত বইয়ের একেবারে শেষ মানে অনুশীলনীর 9 অর্থাৎ শতকরা অধ্যায়ের শেষ পর্ব। ঠিক আছে, শেষ পর্বে থাকতে 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। আর তার আগে বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার যদি সমাধান পেতে চাও, বেশি কিছু সার্চ করতে হবে না। আমার চ্যানেলের যে কোনো ক্লাসের যে কোনো পৃষ্ঠা শুধু এই যে এইভাবে লিখলে হবে, যে বড় হাতের হোক আর ছোটো হাতের সমস্যা নেই, GME, যেহেতু 5 তাহলে 5 GME 5 পেজ, হ্যাঁ এখানে পেজ নাম্বার উল্লেখ করলে তাহলে ওই পেজের ওই পৃষ্ঠার তোমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা 6 নম্বর থেকে শুরু করে আজকে 6 নম্বর না, হ্যাঁ 6 নম্বর। তো 6 নম্বরে বলেছে কি, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। অর্থাৎ 50,000 টাকা ঋণ নিয়েছিল আর 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। তার মানে মোট 98,000 এখানে বলেছে। যেহেতু মোট 98,000 পরিশোধ করা হলো, তার মানে কি ওই 50,000-এর উপরতি যেটা হয়েছে, অর্থাৎ 50,000-এর বাড়তি, সেটা হচ্ছে তার মুনাফা হয়েছিল। আচ্ছা যাই হোক, এবারে বলেছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, এখানে বোঝাচ্ছে মুনাফার হার যখন চাইবে তোমাদের কাছে, মনে করবে ওখানে 100 টাকায় 1 বছরের মুনাফা কত সেটা বের করতে বলেছে। 100 টাকায় 1 বছরের মুনাফা কত সেটাই বের করতে বলেছে। মুনাফার হার মানে এটাই বোঝায়। তো যাই হোক, ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 50,000 টাকা আর মোট পরিশোধ করতে হয়েছিল 98,000। এই যে তোমার এই 98,000 মোট পরিশোধ করতে হয়েছিল, এর মধ্যে কিন্তু সেই আসলও আছে, মুনাফা আছে। এই মুনাফা আসলে মিলে এত টাকা হয়েছে। সো আমরা লিখতে পারি এইভাবে যে মুনাফা আসল এত টাকা, তার মধ্যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 50,000, অর্থাৎ এই 50,000 টাকাই আসল। তাহলে যদি বিয়োগ করি আমরা, তাহলে এর মধ্যে থেকে যেহেতু আসল বাদ দিচ্ছি, আসলে বাদ দিলে থাকবে মুনাফা। মুনাফা হচ্ছে 48,000 টাকা। এই যে 48,000 টাকা মুনাফা হলো, সেটা কত বছরে হয়েছিল? 8 বছর হয়েছিল। এবং কত টাকায় 48,000 মুনাফা হয়েছিল? 50,000 টাকায়। এই যে আসল যে 50,000 নিয়েছিল, এই 50,000 টাকার উপরে 8 বছরের মুনাফাটা হয়েছিল এই 48,000 টাকা। সো আমরা এখন কিন্তু সেইভাবে ঐকিক নিয়মটাও করতে পারি আগের মতো। সেটা কিভাবে লিখব, যে 50,000 টাকায় কয় বছরের মুনাফা হলো? 8 বছরের মুনাফা এত টাকা, তাই না? আমরা এখন লিখতে পারি যে 50,000 টাকায় 8 বছরের মুনাফা 48,000 টাকা। এটা কি বুঝতে পারলে? অবশ্যই আমার মনে হয় বুঝে গেছে, কারণ আসল ছিল 50,000 টাকা। এই 50,000 টাকার উপরে ঋণ নেওয়ার পরেই তো এই মোট এত টাকা দিতে হয়েছে। তাহলে এই 50,000 টাকায় 48,000 টাকা মুনাফা হয়েছিল, সেটা কত বছরে? 8 বছরে। ওকে ফাইন। অতএব এই 1 টাকায় 8 বছরের মুনাফাটা কম হবে না বেশি হবে? যেখানে 50,000 টাকা সেখানে 1 টাকা দিচ্ছে, অবশ্যই কম হবে। তাহলে কম যখন হবে তখন হবে ভাগ, তাই না? তার মানে এই 50,000টা নিচে যাবে।
এবারে আমরা এই 1 টাকায় 1 বছরের মুনাফা ধরবে। এবার 1 বছরের মুনাফা, ঠিক আছে। 1 বছর যদি মুনাফা ধরি তাহলে আরও কম হচ্ছে, তাই না? আরও কম হচ্ছে, তার মানে কম যখন হবে তখন অবশ্যই ভাগ হয়ে যাবে। তার মানে এই 50,000-এর সাথে আবারও ভাগ হয়ে যাচ্ছে। সরি, এটা এখানে না, ভাগ হচ্ছে 8, তাই না? আচ্ছা, কমাটা এখানে বসবে। আচ্ছা, এবারে লক্ষ্য করো, আমি বলেছিলাম যে মুনাফার হার চেয়েছি। মুনাফার হার মানে 100 টাকা 1 বছর মুনাফা কত? সো 100 টাকা এবার কত? 100 টাকায় 1 বছর মুনাফা একটু বেশি হবে এটার চাইতে। ঐকিক নিয়ম মানেই হলো আগের লাইনের সাথে তুলনা করতে হবে। হ্যাঁ, এখানে এই 50,000 টাকার মুনাফা যত হয়েছে 100 টাকার মুনাফা তত, এইভাবে না, বরং আমি এখন এই লাইন লিখছি, এই লাইনের সাথে তুলনা করব। এখানে বলেছে 1 টাকায় 1 বছরের মুনাফা এত, তো যেখানে 1 টাকায় 1 বছরের মুনাফা এটা হচ্ছে, সেখানে 100 টাকাতে একটু বেশি হবে, তাই না? সো এবার 48,000 গুণ 100 আর নিচে 50,000 গুণ 8। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা 8 দিয়ে এই যে 48কে কাটলে হবে 6 48, আর 3টে শূন্য থেকে যাচ্ছে, থাক। এবারে আমরা কাজ করতে পারি, এই যে এই 100 দ্বারা এটাকে যদি কাটি তাহলে এই 2 শূন্য, এখানকার 2 শূন্য চলে থাকলো, এখানে 500, তাই না? এই যে 2 শূন্য আর 2 শূন্য কেটে গেল। আচ্ছা, এই 500 দ্বারা এটাকে আমরা কাজ করতে পারি কীভাবে দেখো, মনে মনে ভাবো, এই যে এই শূন্য আর এই শূন্য কাটো, এই শূন্য আর এই শূন্য কাটো, কাটলে থাকবে 60। এবার দেখো 5 দিয়ে যদি এই 60কে করো তাহলে হবে 12, 5 12 60। তার মানে কিচ্ছু আর থাকে না, নিচে কিচ্ছুই নেই। 1 1 দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। এখানে কত টাকলো? 12 টাকা। তার মানে মুনাফার হার 12 টাকা, ঠিক আছে। এখানে বলেছি মুনাফার হার কত, তাহলে এমনি লিখে দিবে তোমরা, অতএব মুনাফার হার 12%। ওকে, আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এবারে তাহলে নেক্সট 7 নম্বর বলেছে, লক্ষ্য করছো স্ক্রিনে তোমরা, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। হ্যাঁ, অর্থাৎ 20% কমে বিক্রয় করেছি, পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% কম মানে 100 টাকা 20 টাকা কম দিয়েছি, এই পার্সেন্ট মানেই 100 ধরতে হবে, তাই না? তো 100 টাকা 20 টাকা কম দিয়েছি, তাহলে কত টাকা সেই জিনিস বিক্রি করেছে? মনে করো কোনো জিনিসের দাম 100 টাকা, সেখানে 20 টাকা কমে দিয়েছে, তাহলে 80 টাকা অবশ্যই। তাই আমি লিখে নিয়েছি একটু, 20% কমে পণ্যটির বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 20, তার মানে 80 টাকা। তো 80 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে। 20% কমে মানে 80 টাকা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য ওই 100ই থাকছে। যেহেতু এখানে পার্সেন্ট মানেই হচ্ছে শতকরা, বুঝতে হবে, শতকরা মানে হচ্ছে 100-র সাথে তুলনা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 100 টাকা 20 টাকা কম হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হচ্ছে। এখন আমরা ক্রয় মূল্যটা তাহলে লিখতে পারি, এখন বা যেভাবে লিখতে, এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা যদি হয়, বিক্রয় মূল্য আরও কম হবে। অতএব ক্রয় মূল্য, এই যে 1800 টাকার পণ্য, তাই না, এত টাকা
হলে 1 টাকা, মানে ক্রয় মূল্য যদি, সরি কোথায় লিখছি আমি, ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য এবার একটু বাড়বে, 100, নিচে যা আছে তাই দিব, ঠিক আছে না? 80 গুণ 1800, নিচে 100। ওকে, এখন একটু লক্ষ্য করো, এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়। এবার 18 দিয়ে যদি তোমরা 80কে গুণ করো তাহলে উত্তর হচ্ছে কত? 1 গুণ 18, 80, তাহলে গুণ করলে হচ্ছে 1440 টাকা। 1440 টাকা পণ্যটি বিক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য, ঠিক আছে, লিখে দিবে বিক্রয় মূল্য 1440 টাকা। ওকে, আচ্ছা, পরবর্তীতে 8 নম্বরটা একটু লক্ষ্য করো। 8 নম্বর কি বলেছে? যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। অর্থাৎ 6300 টাকায় যে তিনি বিক্রি করেছেন, এর মধ্যে কিন্তু 40% লাভ ছিল, ঠিক আছে? 6300 টাকার মধ্যে 40% লাভ ছিল। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে সেখানে ক্রয় মূল্যটা বের করতে হবে। সমস্যা নেই, 40% লাভ, হ্যাঁ, এখানে 40% লাভ মানে কি? 100 টাকায় সে 40 টাকা লাভ করেছে, তার মানে সেখানে বিক্রয় মূল্য তখন কত হচ্ছে? 140 অবশ্যই, তাই না? 100 টাকা 40 টাকা লাভ করেছে মানে সেখানে বিক্রয় মূল্য মোট হচ্ছে 140। তো আমরা লিখে নিতে পারি তাই, 40% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা সমান 140 টাকা। এটা কি? বিক্রয় মূল্য, তাই না? তো বিক্রয় মূল্য 100 যদি 40 হয়, এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 140 হলে, অর্থাৎ, বা এখন এই কথাটা একটু লেখো, ভালো লাগবে শুনতে, অর্থাৎ বিক্রয় মূল্য 140 হলে ক্রয় মূল্য কত ছিল? 100, তাই না? ক্রয় মূল্য 100 ছিল, 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য একটু কম হয়ে যাবে, অতএব বিক্রয় মূল্য যদি কত আছে? 6300 টাকা। আবার এখানে লিখছি, বিক্রয় মূল্য 6300 হলে ক্রয় মূল্যটা, এবার যেহেতু প্রথমে ভাগ হয়েছে এরপর তো গুণ হবে, বোঝাই যাচ্ছে, তো গুণ 6300, নিচে 140, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা সরাসরিভাবে ভাগ করে দেখি যে 6300 ভাগ 14 দেখা যাক হয় কিনা। হ্যাঁ, মিলে গেছে, 45। অর্থাৎ এটা দিয়ে এটাকে যদি কাটি আমরা তাহলে হবে 45, ঠিক আছে? 140 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে 45 হবে, আর 45 দ্বারা 100কে যদি গুণ করো 4500 হবে, ঠিক আছে না? এত টাকা। তার মানে তার ক্রয় মূল্য ছিল, ওই সবজিটির ক্রয় মূল্য ছিল এই 4500 টাকা। অতএব তোমরা লিখে দিবে, অতএব সবজির ক্রয় মূল্য 4500 টাকা। ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা,
অনুশীলনীর অধ্যায়টা আজকে শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কোন অধ্যায় সমস্যা, কোন অধ্যায়ের কোন অঙ্ক, কোন পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে। তোমাদের সেই কমেন্টের উত্তর আগে দেওয়ার চেষ্টা করবে এবং খুব সহজ এবং খুব সেরা কৌশলে তোমাদের অঙ্কগুলো শেখানোর চেষ্টা করবো। যেহেতু বোর্ডে বোঝানো অনেকেই পছন্দ করো, সো বোর্ডেই বোঝাবো এভাবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।